অধ্যায় ৭ মুখোশ উন্মোচন 2026-এর নথিপত্র জানুয়ারি 30, 2026। একটি ঐতিহাসিক দিন। মার্কিন বিচার বিভাগ এপস্টাইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট অনুযায়ী 30 লাখ পৃষ্ঠার নথি প্রকাশ করে। এই নথিপত্রগুলো যেন একটি আগ্নেয়গিরি যা সমাজের সর্বোচ্চ স্তরের মুখোশ পুড়িয়ে ছাই করে দিচ্ছে। চলুন দেখি কাদের নাম উঠে এসেছে এই কলঙ্কিত পাতায়। 1. ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট এবং বিশিষ্ট ব্যবসায়ী। নথির তথ্য অনুযায়ী ফাইলে তার নাম 1000 বারের বেশি এসেছে। সবচেয়ে জঘন্য তথ্য হল এফবিআইয়ের হাতে লেখা নোটে এক নারী অভিযোগ করেছেন 1994 সালে মাত্র 13 বছর বয়সে ট্রাম্প এবং এপস্টাইন তাকে নির্যাতন করেছিলেন। এক ভিকটিম এফবিআইকে বলেছিলেন গিসলেন ম্যাক্সওয়েল তাকে ট্রাম্পের কাছে উপহার বা প্রেজেন্টেড হিসেবে নিয়ে গিয়েছিলেন। 2. প্রিন্স অ্যান্ড্রু, ব্রিটিশ রাজ পরিবারের সদস্য এবং ডিউক অফ ইয়র্ক। এক ভিকটিমের জবানবন্দিতে বলা হয়েছে প্রিন্স অ্যান্ড্রু একটি পার্টিতে 4 হাত পায়ে হয়ে পশুর মতো হয়ে এক নারীর ওপর হামলে পড়েছিলেন এবং অদ্ভুত শব্দ করছিলেন। 3. বিল ক্লিন্টন, আমেরিকার 42তম সাবেক প্রেসিডেন্ট। ফ্লাইট লগ অনুযায়ী ক্লিন্টন এপস্টাইনের ব্যক্তিগত বিমানে একাধিকবার প্যারিস এবং থাইল্যান্ড সফর করেছিলেন। এক ভিকটিমের দাবি ক্লিন্টন এপস্টাইনের নিউ ইয়র্ক ম্যানশনে নিয়মিত যাতায়াত করতেন। এফবিআই মেমোতে উল্লেখ আছে যে ক্লিন্টনের নিরাপত্তা দল এপস্টাইনের দ্বীপের গোপন প্রবেশপথ সম্পর্কে অবগত ছিল। 4. এলন মাস্ক, টেসলা এবং স্পেস এক্সের সিইও। এপস্টাইন এবং মাস্কের মধ্যে সরাসরি ইমেল বিনিময় পাওয়া গেছে, যার বিষয়বস্তু এখনও পুরোপুরি বিশ্লেষণ করা হচ্ছে। 5. বিল গেটস, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। গেটস দাবি করেছিলেন তিনি এপস্টাইনকে চিনতেন না, কিন্তু নথিতে তাদের ডিনার এবং মিটিংয়ের বিস্তারিত শিডিউল পাওয়া গেছে, যা তার দাবিকে মিথ্যা প্রমাণ করে। 6. স্টিভ টিশ, নিউ ইয়র্ক জায়ান্টসের মালিক এবং অস্কারজয়ী প্রযোজক। 2013 সালের একটি ইমেলে এপস্টাইন তাকে একজন ইউক্রেনীয় মডেলের ছবি পাঠিয়েছিলেন। টিশ উত্তরে নির্লজ্জভাবে জিজ্ঞাসা করেছিলেন প্রো অর সিভিলিয়ান, অর্থাৎ সে কি পেশাদার পতিতা নাকি সাধারণ মেয়ে। 7. কেসি ওয়াসারম্যান, 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিক কমিটির প্রধান। গিসলিন ম্যাক্সওয়েলের সাথে তার ফ্লার্ট করা ইমেল পাওয়া গেছে, যেখানে তিনি ম্যাক্সওয়েলকে টাইট লেদার আউটফিট পরার অনুরোধ করেছিলেন। 8. অ্যালান ডারশোভিটস, হার্ভার্ড ল স্কুলের প্রফেসর। ভার্জিনিয়া জিউফ্রি ছাড়াও আরও 2 জন ভিকটিম দাবি করেছেন যে ডারশোভিটসকে এপস্টাইনের দ্বীপে এবং ভার্জিন আইল্যান্ডের রিসর্টে কিশোরীদের সাথে দেখা গিয়েছিল। ভিডিও ফুটেজের বর্ণনায় তাকে গিসলেন ম্যাক্সওয়েলের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। 9. লেসলি ওয়েক্সনার, ভিক্টোরিয়া সিক্রেটের মূল কোম্পানির প্রতিষ্ঠাতা। ইমেল চেনে দেখা যায় এপস্টাইন ওয়েক্সনারের মাধ্যমে নির্দিষ্ট কিছু মডেলকে ব্যক্তিগত সেশনের জন্য ভাড়া করার সুপারিশ করছেন। 10. এহুদ বারাক, ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী। সিসিটিভি বর্ণনায় দেখা গেছে এহুদ বারাক মুখ ঢেকে এপস্টাইনের ম্যানশনে প্রবেশ করছেন। এফডিআই নোটে অনুযায়ী তাদের মধ্যে উচ্চ পর্যায়ের বিনিয়োগের আড়ালে সন্দেহজনক ব্যক্তিগত লেনদেন চলত। 11. গ্লেন ডাবিন এবং ইভা ডাবিন। গ্লেন একজন বিলিয়নার এবং ইভা সাবেক মিস সুইডেন। তারাও এই চক্রের অংশ ছিলেন। 12. স্টিফেন হকিং, বিশ্বপ্রসিদ্ধ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী। নথিতে হকিংয়ের নাম আসার বিষয়টি বিশ্বকে চমকে দিয়েছে। 2006 সালে এপস্টাইনের দ্বীপে আয়োজিত একটি কনফারেন্সের সময় হকিং সেখানে উপস্থিত ছিলেন। নথিতে থাকা একটি ইমেলে এপস্টাইন গিসলেন ম্যাক্সওয়েলকে নির্দেশ দিয়েছিলেন যেন সেই ব্যক্তিদের পুরস্কৃত করা হয় যারা হকিংয়ের নাবালিকা ঘটিত অভিযোগগুলোকে অস্বীকার করবে। 13. রিচার্ড ব্র্যানসন, ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা। 2026-এর ফাইলে এক ভিকটিমের জবানবন্দিতে দাবি করা হয়েছে যে ব্র্যানসনের ব্যক্তিগত দ্বীপ নেকার আইল্যান্ডে এপস্টাইনের নাবালিকা পাচার চক্রের সদস্যরা যাতায়াত করত। এফবিআইয়ের নোটে তাদের মধ্যে ব্যক্তিগত বিনোদন সংক্রান্ত কিছু সাংকেতিক ইমেল বার্তার উল্লেখ পাওয়া গেছে। 14. লিওনার্দো ডিকাপ্রিও, বিশ্বপ্রসিদ্ধ হলিউড অভিনেতা। ফাইলে ডিকাপ্রিওর নাম একাধিকবার এসেছে। যদিও তিনি দ্বীপে যাননি বলে দাবি করেন, নথিতে দেখা যায় এপস্টাইন তার প্রভাব ব্যবহার করে ডিকাপ্রিওর সাথে ডিনার পার্টির আয়োজন করতেন এবং তরুণী মডেলদের প্রলুব্ধ করার জন্য ডিকাপ্রিওর সাথে পরিচয় করিয়ে দেওয়ার ট্রুপ ব্যবহার করতেন। 15. জর্জ মিচেল, আমেরিকার সাবেক সেনেটর। ভার্জিনিয়া জিউফ্রির জবানবন্দিতে মিচেলের নাম সরাসরি অভিযুক্ত হিসেবে এসেছে।
2026-এর নতুন প্রমাণ অনুযায়ী মিচেলকে একাধিকবার এপস্টাইনের ব্যক্তিগত বিমানে দেখা গেছে এবং এক ভিকটিম দাবি করেছেন যে তাকে মিচেলের সাথে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করা হয়েছিল এবং বিনিময়ে মিচেল এপস্টাইনের কিছু ব্যবসায়িক লাইসেন্স পাইয়ে দিতে সাহায্য করেছিলেন। শোনো, জ্যাঁ-লুক ব্রুনেল, মডেলিং এজেন্ট। এই ফাইলে ব্রুনেলকে এপস্টাইনের প্রধান সরবরাহকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি পূর্ব ইউরোপ এবং ফ্রান্স থেকে অপ্রাপ্তবয়স্ক মডেলদের স্কাউটিংয়ের নামে পাচার করতেন। কারাগারে তাঁর রহস্যজনক মৃত্যুর পেছনে বড় কোনো শক্তির হাত থাকতে পারে বলে এফবিআই সন্দেহ প্রকাশ করেছে। 17 টম প্রিটস্কার, হায়াত হোটেলসের এক্সিকিউটিভ চেয়ারম্যান। জিউফ্রির জবানবন্দিতে তাকে সরাসরি যৌন নিপীড়ক হিসেবে উল্লেখ করা হয়েছে। নতুন ইমেল রেকর্ড অনুযায়ী প্রিটস্কা এবং এপস্টাইনের মধ্যে ব্যবসায়িক বিনিয়োগের আড়ালে নাবালিকা আদান প্রদান সংক্রান্ত কিছু রহস্যময় কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। 18 আল গোর, আমেরিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট। নথিতে দেখা গেছে 2000-এর দশকের মাঝামাঝি সময়ে আল গোর এপস্টাইনের ব্যক্তিগত বিমানে যাতায়াত করেছিলেন। যদিও সরাসরি নির্যাতনের প্রমাণ মেলেনি, তবু তার এই নিয়মিত যোগাযোগ রাজনৈতিক মহলে বিতর্ক জন্ম দিয়েছে। 19 উডি অ্যালেন, চলচ্চিত্র পরিচালক। উডি অ্যালেন এবং তার স্ত্রী এপস্টাইনের ম্যানশনে আয়োজিত পার্টিতে নিয়মিত উপস্থিত থাকতেন। এফবিআই ডায়েরি অনুযায়ী এপস্টাইন উডি অ্যালেনের বিতর্কিত ব্যক্তিগত জীবনের সুযোগ নিয়ে তার সাথে ঘনিষ্ঠতা তৈরি করেছিলেন। 20 বিল রিচার্ডসন, সাবেক আমেরিকান রাষ্ট্রধস। ভার্জিনিয়া জিউফ্রির জবানবন্দিতে রিচার্ডসনের নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এক ভিকটিম অভিযোগ করেছেন যে তাকে রিচার্ডসনের সাথে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করা হয়েছিল এবং বিনিময়ে রিচার্ডসন এপস্টাইনের কিছু ব্যবসায়িক লাইসেন্স পাইয়ে দিতে সাহায্য করেছিলেন। 21 ডেভিড কপারফিল্ড, বিখ্যাত জাদুকর। এক ভিকটিম এফবিআইকে বলেছেন কপারফিল্ড এপস্টাইনের একটি ডিনার পার্টিতে উপস্থিত ছিলেন এবং ম্যাজিক ট্রিক দেখানোর ছলে জঘন্য সব ইঙ্গিত দিয়েছিলেন। তিনি জানতেন যে মেয়েরা নাবালিকা, তবুও তাদের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিলেন। 22 নেভিল রোথচাইল্ড, রোথচাইল্ড ব্যাংকিং পরিবারের সদস্য। তিনি কেবল ব্যবসায়িক অংশীদার ছিলেন না, বরং ললিতা এক্সপ্রেস বিমানের নিয়মিত যাতায়াতকারী ছিলেন। গোপন নথিতে উল্লেখ আছে যে এপস্টাইন তার দ্বীপে একটি বিশেষ কামরা রোথচাইল্ডের জন্য সংরক্ষিত রাখতেন। 23 সার্গেই ব্রিন, গুগলের সহ-প্রতিষ্ঠাতা। 2026-এর ফাইলে প্রথমবারের মতো তার নাম সামনে এসেছে। এপস্টাইন তাকে কর ফাঁকি ও ট্রাস্ট ফান্ডের বিষয়ে পরামর্শ দিতেন। সবচেয়ে উদ্বেগজনক হল এপস্টাইনের ম্যানশনে ব্রিন এবং কিছু উঠন্ত মডেলের মধ্যে ডিনারের বর্ণনা পাওয়া গেছে, যা তার ক্লিন ইমেজকে প্রশ্নের মুখে ফেলেছে। 24 ডাগলাস ব্যান্ড, বিল ক্লিন্টনের ঘনিষ্ঠ সহযোগী। ব্যান্ড এপস্টাইনের কাছ থেকে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির ব্যক্তিগত পছন্দ অপছন্দ সংক্রান্ত তথ্য সংগ্রহ করতেন, যা মূলত ব্ল্যাকমেইল করার জন্য ব্যবহৃত হতো। 25 আলবার্ট পিন্টো, ব্রিটিশ আইনজীবী। পিন্টোর অভিযোগ হল তিনি ভিকটিমদের ভয় দেখিয়ে চুপ করাতে এবং তাদের পরিবারকে টাকা দিয়ে মুখ বন্ধ করার কৌশল বাতলে দিতে কাজ করতেন। অধ্যায় 8 ভিকটিমদের কণ্ঠ। এখন আমরা শুনব সেই কণ্ঠগুলো যারা কথা বলেছেন, যারা এখনও কথা বলছেন এবং যাদের কণ্ঠ চিরতরে নীরব হয়ে গেছে। মারিয়া ফার্মার, 1996 সালের প্রথম সতর্ককারী। আমি যখন এফবিআইকে ফোন করেছিলাম, তারা আমাকে বলেছিল তদন্ত চলছে। আমি অপেক্ষা করেছিলাম, কিন্তু কিছু হয়নি। আমার জীবন ধ্বংস করে দেওয়া হয়েছিল, আমার আর্ট কেরিয়ার, আমার সম্মান, সব। এবং আমি জানতাম যদি তারা তখন কিছু করত, কতজন মেয়েকে বাঁচানো যেত। টেরেসা হেলম, বিচারে সাক্ষ্য। গিসলেইন ম্যাক্সওয়েল, আমি যখন 22 বছর বয়সী ছিলাম, আপনি সম্পূর্ণভাবে আমার জীবনের গতিপথ বদলে দিয়েছিলেন। আপনি আমাকে গ্রুম করেছিলেন, আমাকে বিশ্বাস করিয়েছিলেন আপনি আমার দেখার মতো কেউ। তারপর আপনি আমাকে সেই দানবের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। আমি নিজেকে আবর্জনা মনে করতে শুরু করেছিলাম। জুলিয়েট ব্রায়েন্ট, গিসলেইন ম্যাক্সওয়েল একটি দানব। যেদিন থেকে তিনি এবং জেফ্রি এপস্টাইন আমাকে পেয়েছিলেন, আমি আর কখনোই ঠিক হয়নি। তাদের কথা ভাবলেই এখনও আমার প্যানিক অ্যাটাক হয়। ভার্জিনিয়া জিউফ্রে, মৃত্যু 2025 সাল। অডিও ক্লিপ, তার শেষ সাক্ষ্য থেকে। আমি যখন 16 বছর বয়সী মার-আ-লাগো হোটেলে কাজ করতাম, গিসলেইন আমাকে দেখেছিলেন এবং একটি সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সিদ্ধান্ত আমার শারীরিক, মানসিক, যৌন এবং আবেগগতভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করেছিল। জেফ্রি এপস্টাইন একটি ভয়ঙ্কর পেডোফাইল ছিলেন, কিন্তু আমি তাকে কখনোই দেখতাম না যদি আপনি না থাকতেন গিসলেইন।
আপনি নরকের দরজা খুলেছিলেন এবং আমাদের সবাইকে সেই নরকে নিয়ে গিয়েছিলেন। ভার্জিনিয়া জিউফ্রে মারা গেছেন 2025 সালের এপ্রিলে। আত্মহত্যা। তার বয়স ছিল 41 বছর। তিনি বলেছিলেন, এপস্টাইন এবং ম্যাক্সওয়েল আমার যৌবন চুরি করেছিল। অন্তিম অধ্যায়, স্মরণ এবং প্রতিরোধ। এই ডকুমেন্টারি শেষ হচ্ছে, কিন্তু গল্প শেষ হয়নি। ভিকটিমরা এখনও আছেন। তাদের মধ্যে কেউ কেউ এই মুহূর্তে আমাদের দেখছেন। তাদের কাছে আমাদের বিনম্র শ্রদ্ধা, তাদের সাহসের কাছে। যারা কথা বলেছেন, যারা এখনও কথা বলতে পারছেন না এবং যারা চিরতরে চলে গেছেন। ভার্জিনিয়া জিউফ্রে, ক্যারোলিন অ্যান্ড্রিয়ানো, যিনি 2023 সালে অ্যাক্সিডেন্টাল ওভারডোজে মারা গিয়েছিলেন, এবং অন্যান্যরা, যাদের নাম আমরা জানি না, যাদের কবরে নাম ফলক নেই। এপস্টিন এবং ম্যাক্সওয়েল ভেবেছিলেন তারা অপরাজেয়। তারা ভেবেছিলেন তাদের টাকা, তাদের ক্ষমতা আর তাদের প্রভাবশালী বন্ধুদের তালিকা তাদের পাপকে অনন্তকাল ঢেকে রাখবে। কিন্তু তারা ভুলে গিয়েছিলেন, সত্য হলো জলের মতো। আপনি একে বাঁধ দিতে পারেন, কিন্তু একে আটকে রাখতে পারেন না। যে কণ্ঠগুলো তারা চেয়েছিলেন নীরব করতে, সেই কণ্ঠগুলোই আজ বজ্র কঠিন হয়ে তাদের বিচার করছে। এটি কেবল অতীতের একটি গল্প নয়, এটি একটি আয়না, যে আয়নায় আমরা আমাদের সমাজের কুৎসিত রূপটি দেখি, যেখানে ক্ষমতা মানেই দায় মুক্তি নয়, যেখানে নীরবতা মানেই সম্মতি, এবং যেখানে প্রতিটি নথির পাতা, প্রতিটি ভিকটিমের অশ্রু এক একটি স্ফুলিঙ্গ হয়ে জ্বলে উঠছে। আমরা শেষ করছি মারিয়া ফার্মারের একটি উদ্ধৃতি দিয়ে, যিনি 1996 সালে প্রথম কথা বলেছিলেন এবং আজও লড়াই করছেন। আমি নিজের কারাগারের বার তৈরি করেছিলাম, যাতে কেউ দেখতে না পায়, কেউ শুনতে না পায় আমার নীরব চিৎকার। কিন্তু আমি এখনও এখানে আছি, আমি এখনও লড়াই করছি, এবং যতদিন আমি শ্বাস নিচ্ছি, আমি অন্য যে কোনো মেয়েকে যেন এই নরকে না পড়তে হয়, সেটা নিশ্চিত করতে চাই।